সুন্দর সুন্দর করে ওই পোয়াল বলি যাচ্ছে ভাষায় যেটাকে নালা বলে, সেগুলো তুলে দেওয়া আছে। কৃষকরা মাটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে আমার ভেতরে আমার সেই ছোটবেলার স্মৃতি কাজ করছে, কারণ ওটার সঙ্গে আমার পরিচয় আছে। আমি ছোটবেলায় ধান কাটা ওই মাঠে গিয়েছি, ধান কেটেছি, ধান শুকিয়েছি, এবং আমি নস্টালজিক হয়ে যাচ্ছি। অর্থাৎ নস্টালজিয়া, আমরা সবাই জানি নস্টালজিয়া কি। এটা খুব মানে ভালো বাংলা করাটা মুশকিল। তারপরে যদি বলি যে স্মৃতিকাতর হয়ে যাওয়া, রাইট, রাইট। আসলে আমার জীবনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যখন সামনে আসে, সেগুলো আবার আমাদেরকে মনে করিয়ে দেয় ওই সময়। এবং এই নস্টালজিয়ার সঙ্গে কিন্তু আত্মগ্রহণতা রয়েছে। এটার সঙ্গে আমি আমার নিজেকে খুঁজে পাই, আমি আমাকে খুঁজে পাই। ঠিক আছে? এই যে আত্মমগ্ন নস্টালজিয়া, এটি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে হয়। এটি যারা কবিতা লিখেন, যারা কবি, তাদের ক্ষেত্রে খুব ব্যাপকভাবে। শামসুর রহমান এই আত্মমগ্ন নস্টালজিয়া থেকেই তার কবিতা শুরু করেছে, এবং তার ভিতরে এত প্রবলভাবে এই আত্মমগ্ন নস্টালজির ব্যাপারটা ঘটেছিল যে এটি নিয়েই আমার মনে হয়েছে যে কাজ করা যেতে পারে, গবেষণা করা যেতে পারে। এই জিনিসটা সামনে আনা প্রয়োজন। যে কারণে কিন্তু আমি আমার এই প্রবন্ধটি আমি লিখেছি এবং প্রবন্ধের শিরোনাম দিয়েছি শামসুর রহমানের কবিতায় আত্মমগ্ন নস্টালজিক চেতনা। এবং তিনি এখানে শেষ পর্যন্ত থাকতে পারেন। এটা হচ্ছে না বলুন? সেই কারণেই আমি শামসুর রহমানের যে শুরু করেছিলেন আত্মমগ্ন নস্টালজিক চেতনা থেকে, এবং শেষ পর্যন্ত তিনি সেখানে থাকতে পারলেন। কেন থাকতে পারলেন না? কারণ একজন লেখকের উপরে তার সমকাল ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তার সমাজ, তার রাজনীতি, সে যে সময় বাস করছে, তার অর্থনীতি, সবকিছু কিন্তু তাকে চেঞ্জ হতে বাধ্য করে। কিন্তু সবার ক্ষেত্রে যে সমানভাবে চেঞ্জ হয় ব্যাপারটা সেরকম না। কিছু যাদের মন খুবই খুবই অনুভূতি প্রবাদ, সেন্সিটিভ, তারা কিন্তু এক জায়গায় থাকতে পারে না। সমাজ তাকে, সমাজের সঙ্গে, সমাজের যে ঘটনাগুলো ঘটে সেগুলোর সঙ্গে তাকে কানেক্ট করে, শামসুর রহমানকেও কানেক্ট করে। কাজে শামসুর রহমানের চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জ কেমন হয়েছে, বাংলাদেশের কারণে কিভাবে হয়েছে, সেগুলোই আমরা মূলত এই প্রবন্ধের মধ্যে আসবো। যেটা শিরোনাম করা হয়েছে শামসুর রহমানের কবিতায় আত্মকর্ম নস্টালজিক চেতনা থেকে সামষ্টিক চেতনার রূপান্তর। অর্থাৎ শামসুর রহমান আত্মকর্ম নস্টালজিক থাকতে থাকতে কেন, কি এমন প্রয়োজন পড়লো যে তাকে সামষ্টিক হতে হলো, কেন তাকে রাজনৈতিক হতে হলো, কেন তাকে গণমানুষের হতে হলো, এই বিষয়গুলো আমরা এখানে এখন নিয়ে আসতে গেলে আমি একটু, যারা গবেষণা করছে এই তো আমাদের কাছে যদি যায়, তাহলে আপনাদের সুবিধার্থে আমি বিশ্ব সাহিত্যে এই আত্মমগ্ন নস্টাল বলেছি যে প্রত্যেক শুধুমাত্র আত্মমগ্নতা রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে, নস্টালজিক ব্যাপার রয়েছে। কিন্তু প্রবলভাবে যে সমস্ত কবির মধ্যে কাজ করেছে বিশ্ব সাহিত্যে, আমি শুরুতেই তাদের চারজনের নাম লিখে দিয়েছি। আমি এখানে খুব বেশিক্ষণ থাকবো না, আপনাদের শুধু দেখার জন্য লিখে দিয়েছি। প্রথমে ওয়ালেস স্টিভেন্স, তারপরে রবিনসন জেফার্স, ডিলান থমাস, টেড গ্রিন। এইটা বিশ্ব সাহিত্যে আত্মমগ্ন নস্টালজিয়া নিয়ে তারা লিখেছেন, এবং তাদের কবিতার মধ্যে এই ব্যাপারগুলো আমরা প্রবলভাবে খুঁজে পাই। এরপরে আবার আমি শামসুর রহমান চলে গেছি। যে শামসুর রহমান নিয়ে এত কথা বলছি, যে শামসুর রহমান এত বড় কবি হয়ে উঠেছে, বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশের প্রধানতম কবি শামসুর রহমান। 47-এর দেশভাগের পরে আমাদের এই পারে বাংলা তো দুই ভাগ হয়ে গেল, একটা পশ্চিমবঙ্গ, একটা পূর্ববঙ্গ। পূর্ববঙ্গে যারা কবিতা লিখেছেন তাদের মধ্যে তিনটা নাম কিন্তু আমাদের আনতেই হয়, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ। এই তিনজন নাম কিন্তু আমাদের আনতেই হবে। এদের মধ্যে আমরা বলছি শামসুর রহমানকে প্রধানতম কবি দিয়েছি, 65টা কাব্যগ্রন্থ লিখেছি। তাহলে শামসুর রহমানকে এই যে এত বড় উপাধি দিচ্ছে, এত বড় কবি হয়ে উঠছে তিনি, তাহলে তিনি কিভাবে হয়ে উঠছে? তিনি তার কি রবীন্দ্রনাথের মতো ওই কি বলে যে সাহিত্য চর্চা হয়েছিল, এরকম পরিবেশে কি শামসুর রহমানের সুযোগ হয়েছিল সাহিত্য চর্চা করার? মোটেই না। শামসুর রহমান বলছেন যে তার যে বাড়ি, তার যে পরিবেশ, তার যে পরিবার, সেই পরিবারের তিনি, এখানে আমি তিনটি জিনিসের কথা বলেছি, আরেকটু স্লাইডে দেওয়া হয়নি, আমি মুখে বলছি।
যে আমার বাড়িতে আমি কোরআন শরীফ দেখেছি, আমার বাড়িতে আমি আনোয়ারা দেখেছি, আর আমার কিছু পাঠ্য বই ছিল, আমার আমার বাবার পাঠ্য বই ছিল, এটা দেখেছি। আর একটা বই দেখেছি সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। এবং বিষাদ সিন্ধুকে আমি মনে মনে ধর্মগ্রন্থের মর্যাদা দিয়েছিলাম, এবং আমি সে পবিত্র গ্রন্থ মনে করে আমি এটিকে ধারণ করতাম আমার মনে। তাহলে এরকম একটা পরিবার থেকে একটা ছেলে সে বড় কবি হয়েছে। শামসুর রহমান বলছেন যে তবে লেখালেখির প্রতি আমার ঝোঁক ছিল, আমি লিখতাম, এবং সেই লেখাগুলো আমি আমার কাছে রাখতাম, কখনো আমার বিভিন্ন জায়গায় আমি পাঠিয়েছি। এরকম একটি স্মৃতিচারণ করতে গিয়ে বলছে যে আমি একবার 1949 নামে একটি কবিতা উনি লিখেছিলেন, এটি প্রকাশ করেছিল সেই সময়ে সোনার বাংলা থেকে। 1949 সালের জানুয়ারি মাসে এটা প্রকাশ হচ্ছে, সোনার বাংলা কবিতা এটি প্রকাশ করা হয়েছে। এই কবিতাটি উনি পাঠিয়েছিলেন সোনার বাংলা এবং ছাপা হয়েছে। তার বয়স তখন 19 বছর। পত্রিকা সোনার বাংলা হচ্ছে পত্রিকা। এইটি পত্রিকায় ছাপা হয়েছে এবং তিনি মহা খুশি খুশি হয়ে তার মাকে গিয়ে দেখাচ্ছে যে আমি এই কবিতাটা দিয়েছিলাম, কবিতাটা ছাপা হয়েছে। হঠাৎ করে তার বাবা সেখানে উপস্থিত, তিনি কিছু বাবা। তার বাবা বলছে প্রচন্ড খেপে গেছে, কবিতা লিখে কি হবে, কবিতা লিখে কি হয়েছে, কবি পারবে হুমায়ুন কবিরের মতো বড় কবি হতে? সেই সময় হুমায়ুন কবির উৎখাত করেছে। শামসুর রহমান বাবার মুখের উপর কোনোদিন কথা বলেনি, সবসময় মুখ কিছু করে চলে। বলছে যে আমার কি হলো আমি জানি না, বাবার মুখের উপরে দাঁড়িয়ে বললাম যে আমি হুমায়ুন কবিরের চাইতে বড় কবি হয়ে যাবো। আমি কেন বলেছিলাম আমি জানি না, আমার পরে মনে হয়েছে যে আমি আমার বাবার মুখের উপরে এরকম একটা কথা বললাম, ব্যাকুল হয়ে গেল, কিন্তু আমি বলেছি এবং তিনি হয়েছেন তাই। এই যে শামসুর রহমানের যাত্রা শুরু হলো, এরপরে তিনি যখন ম্যাট্রিক পাস করেছেন 1945 সালে, এর মধ্যে কিন্তু তার কোনো সাহিত্য চর্চা, কোনো সাহিত্যিক পরিবেশের সঙ্গে তার কোনো রকমের কোনো যোগাযোগ। ম্যাট্রিক পরীক্ষার যে ছুটি থাকে, আমরা আমাদের সময় 3 মাস ছুটি থাকতো, ওই সময় হয়তো আরো বেশি থাকতে পারে। এই গ্যাপে হঠাৎ করে তার কাছে চলে আসে, আচ্ছা তার আগে আমি বলি যে শামসুর একটা প্রফেশন আমি এখানে বলেছি, উনি নিজে বলছেন যে একজন লেখক হওয়ার জন্য যে পরিবেশ দরকার, বইয়ের মাধ্যমে সাহিত্যের সঙ্গে পরিচয় হওয়ার দরকার, আমার সঙ্গে হয়নি। অল্প বয়সে, আমার কিশোর বয়সে 3 বছর তিনি নিজের কথা বলছেন, আমি এটা লিখে দিয়েছি। আমি রহমান সুলতানের নেওয়া সাক্ষাৎকার রুদ্র পত্রিকায় 2য় সংখ্যা রাজশাহী জেলায় সর্বপ্রথম এটা আপনার পাবেন। যাই হোক, এরপরে ওই ম্যাট্রিক পরীক্ষার কথা বলছিলাম, সেই ছুটির সময় হঠাৎ করে তার হাতে আসে রবীন্দ্রনাথের গল্প, এবং এই গল্পগুচ্ছ যখন তিনি হাতে পেলেন, উনি বলছেন যে আমি বুঁদ হয়ে রইলাম, আমার আর ওখান থেকে মুখ উঠছে না, এবং বলছে যে আমার মনে হলো এই গল্পগুলো কোনো মানুষের লেখা নয়, নিশ্চয়ই কোনো ফেরেশতা কিংবা দেবতা এসব কাহিনীর স্রষ্টা। এই প্রথমবার আমি সচেতন হলাম রবীন্দ্রনাথের বিষয়ে। রেফারেন্স নিচে দেওয়া আছে, আমি বলছি না, আপনারা ওখানে দেখতে পারেন। তার মানে কি, রবীন্দ্রনাথকে পড়ে তার মনে হচ্ছে এটা কোনো ফেরেশতার লেখা। রবীন্দ্রনাথের এর আগে কিন্তু পাঠ্য বই পড়েছে, কিন্তু রবীন্দ্রনাথ বিষয়ে সে সচেতন ছিল না। এর কিছুদিন পর পরই তার পরিচয় ঘটে 30-এর এই 5 জন কবির সাথে। আমরা জানি পঞ্চপাণ্ডব তারা, ওদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়। কল্লোলের কবি, কল্লোল সম্পর্কে আমরা সকলে জানি, আমি অন্য নিয়ে সময় নষ্ট করছি না। বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, গোবিন্দদাস, বিষ্ণুদেব, সুন্দর, এই 5 জনের মধ্যে প্রবলভাবে তাকে আকর্ষণ করেছিল জীবনানন্দ দাশ। আমি শুরুতে বলেছি যে আত্মমগ্ন নষ্টামি, এই আত্মমগ্নতা কিন্তু জীবনানন্দ দাশের ভেতরে প্রবলভাবে আছে, আমরা সবাই জানি। জীবনানন্দ দাশের মধ্যে পরামর্শকতা রয়েছে, জীবনানন্দ দাশের মধ্যে এই আত্মমগ্নতা রয়েছে। জীবনানন্দ দাশ এখানে দাঁড়িয়ে মনে করছে যে সে মরে গেছে, মরে গিয়ে আবার সে ফিরে এসেছে, আমরা জানি তো। তার মানে এই ব্যাপারগুলো শামসুর রহমানকে প্রবলভাবে আকর্ষণ করছে। তিনি বলছেন রবীন্দ্রনাথের মহত্ব সম্পর্কে আমি নিঃসন্দেহ, কিন্তু আমাকে বেশি আকর্ষণ করে 30-এর 5 জন কবি। অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে তিনি কিন্তু চলে যাচ্ছেন কোথায়, 30-এর কবিদের দিকে তিনি আবার আকৃষ্ট হয়ে পড়ছেন। এরপরে আমি এই জায়গাটা দেখিয়েছি যে যেহেতু জীবনানন্দ দাশের প্রবলভাবে তিনি আকৃষ্ট হচ্ছেন, এবং প্রথম কাব্যগ্রন্থ তার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এই কাব্যগ্রন্থের মধ্যে পুরোপুরি জীবনানন্দ দাশের প্রভাব রয়েছে, এবং এটার ভিতরে এই আত্মমগ্নতা, এই নস্টালজিক ব্যাপার একেবারে প্রবলভাবে। আমি একটি উদাহরণ এখানে নিয়ে এসেছি। শামসুর রহমান প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বলছে, অন্ধকার ভয় ব্যক্ত রক্তের ভিতর সারা নেই, লোকালয়ে এমন কি পাখির চিৎকারে অতর থেকে কাঁপে না হাওয়ার ঢেউ, ভয়াবহ স্তব্ধতা পথের দাঁড়িয়েও সেখানে তুমি বলেছিল কেউ মনে পড়ে।
এই যে নস্টালজিক ব্যাপারটা মনে পড়ে। একই জিনিস আমরা যদি জীবনানন্দ দাশের জায়গায় যাই, অনেক আছে, আমি একটু উদাহরণ দিয়েছি একটা একটা করে। ভাই চিল, সোনালী ডানা চিল, আমরা সবাই জানি কবিতা। এই ভিজে ভেজে দুপুরে তুমি আর কেদনাকে উড়ে উড়ে ধান সিঁড়ি নদীর পাশে তোমার কান্নার সুরে বেঁধে জলের মতো তার লাল চোখ নেমে আসে। এই যে নস্টালজি, তার মানে জীবনানন্দের প্রভাব ব্যাপকভাবে প্রথম দান দিতে মৃত্যু আগে যে দাদা পর্যন্ত জীবনানন্দ পেয়ে যাচ্ছে। আমি শুরুতে বলেছি যে রাজনীতি সমকাল শামসুর রহমানকে প্রবল ভাবে আকৃষ্ট করেছে। তিনি এই জায়গায় আর থাকতে পারছেন না। তার মধ্যে একই কিন্তু একটি টার্নিং পয়েন্ট, এই যে রূপান্তর, আমার মধ্যে মূল জায়গাটাই কিন্তু শামসুর রহমানের রূপান্তর। এইটা একটি টার্নিং পয়েন্ট। ৪৭-এ এসে শামসুর রহমান চেঞ্জ হয়ে যাচ্ছে। দেশ ভাগ হচ্ছে, আমাদের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল যে দেশ ভাগ হয়ে গেলে আমরা মনে হয় স্বাধীন হবো, এই অনেক কিছু হয়ে যাব, কিন্তু হলো না। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানকে সেই আগের অবস্থায় রাখলো, বরং আরো খারাপ অবস্থায় নিয়ে গেছে। এবং তিনি বলছেন যে তৃতীয় বিশ্বের কবিরা অনেক জ্বালা, অনেক বেদনাবোধ এবং দায়িত্ববোধ আছে, যে জন্য ক্রমশ আমার কবিতা সেই ভেতরের পৃথিবী থেকে বাইরের পৃথিবীর দিকে গেছে। সামাজিক অনাচার, অবিচার এবং স্বৈরশাসন, নানা ধরনের প্রিয় শৃঙ্খল বোধ, এসবের বিরুদ্ধে আমার মন রিয়াক্ট করেছে, আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আমি কিন্তু শামসুর রহমানের নিজের কথা বলছি। এবং এরপরে আমরা জানি বাংলাদেশের ইতিহাসে 52 এসেছে, 58 এসেছে, 62 এসেছে, 66 এসেছে, 69 এসেছে, 71, 70, 71, এই পর্যন্ত তো আমরা সবাই জানি। তারপরে আবার প্রধান করেছি। আমি সেই ঘটনাগুলো একটু ধরে ধরে বলে শেষ করবো, আমি বুঝতে পারছি যে সময় এই 52 ভাষা আন্দোলনে যখন ভাষা আন্দোলন হচ্ছে, তখন তো শামসুর রহমান উনি কিন্তু অলরেডি রূপান্তর হয়ে গেছে, তিনি আর ওই ভেতরে থাকতে পারছেন না, গণমানুষ হয়ে গিয়েছে। এবং বাংলা যখন ভাষা আন্দোলন হচ্ছে, তখন উনি বলছেন, আমরা জানি যে যখন বাংলা ভাষা রাষ্ট্রভাষা উর্দু করার কথা বলা হয়েছিল, তখন কিন্তু আন্দোলনের মুখে আরো একটি কথা বলা হয়েছিল যে আরবি হরফে বা রোমান হরফে বাংলা লিখতে হবে, আরবি হরফে বাংলা লিখতে হবে। তাহলে এটা কি? এটা আমার বর্ণমালার উপরে আঘাত। এইটি শামসুর রহমানকে প্রবলভাবে নাড়া দিয়েছিল এবং তিনি বলছেন, তোমাকে বর্ণমালাকে উদ্দেশ্য করে, তোমাকে উঠতে দিলে বলো তবে কি থাকে আবার? 1952 দারুণ দক্ষিণ পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহিষী, তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা আমার পৃথিবী বর্ণমালা। আমার বর্ণমালার উপর যখন আঘাত আসে, তখন কি বর্ণমালা চলে গেলে বাংলা ভাষার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? এটি কিন্তু তার এরপরে 58 শাসন আসছে, এই ধারাবাহিকতায় 6 দফা উন্মোচনে আসছে। আমি এখানে বেশিক্ষণ থাকছি না। শামসুর রহমান এই সময়টা নিয়ে বলছেন যে আইয়ুব খানের সামরিক শাসনামলে আমার কাব্যপ্রয়াস একটি নতুন বাঁক নেয় বলে মনে করি, যে আমি ছিলাম পুরোপুরি বিপদবাসী, অন্তর্জীবনে সংগঠিত, সে আমি ক্রমান্বয়ে হয়ে উঠলাম গভীর জীবনের প্রতি মনোযোগী এবং রাজনীতি মনস্ক। কোনো বিশেষ রাজনৈতিক দলের অনুগত না হয়ে আমি রাজনীতি থেকে, গণসংগ্রাম থেকে শোষণ করে নিলাম আমার কবিতার কথা। তার নিজের স্বীকার। এরপরে 69 গণ অভ্যুত্থান আসছে। গণ অভ্যুত্থানে আমরা জানি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের বর্তমান প্রক্টর তাকে হত্যা করা হয়েছিল, এছাড়াও সার্জেন্ট রুহুল হককে হত্যা করা হয়েছিল। এরপরে কিন্তু একটি প্রবল আকার ধারণ করেছিল এই গণ অভ্যুত্থান। ফলশ্রুতিতে বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল তারা, এবং রেসকোর্স ময়দানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে সেই সময় ভূষিত করা হয়। এবং সেই যে 69 গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সঙ্গে ভাষা আন্দোলনকে মার্চ করছেন শামসুর রহমান এবং বলছেন, বুঝি তাই 1969-এও আবার সালাম হবে রাজপথে, সেই যে 52 সালাম, সেই সালামকে আবার ফিরে আসছেন। আবার মনে হচ্ছে সালাম রাজপথে নিয়েছে, শূন্যে চলে ফ্ল্যাগ, গল্পত বুক পাতে ঘাতকের খাবার সম্মুখে, সালামের বুক আজ উন্মুক্ত মেঘনা, সালামের বুক আজ তরুণ সামরিক পূর্ব বাংলা। এরপরে সেই সময় 69-এ আমরা দেখেছি যে আসাদকে হত্যা করা হয়, ছাত্রীরা করতেন, আসাদকে হত্যা করা হয়, এবং আসাদের এই যে শার্ট আমরা দেখতে পাচ্ছি, আমি স্লাইডে শার্ট বলছি, আসাদের হত্যা করার পর রক্তাক্ত যে শার্ট, সেই শার্টটিকে পতাকার মতো তুলে মিছিল করা হয়েছিল। এবং শামসুর রহমান বলছেন যে আমি যখন গুলিস্তান হলে পাশ দিয়ে যাচ্ছি, তখন এই মিছিল দেখে আমার মনে হলো যে এটি আমাদের পতাকা, এটি আমাদের প্রাণের পতাকা। এবং তিনি লিখছেন যে আমাদের দুর্বলতা, ভীরুতা, পুরুষ আর লজ্জা সমস্ত দিয়েছে দিকে একখণ্ড বস্ত্র মানবিক, আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। কি দারুণ অনুভূতিটা, কিভাবে তিনি সামষ্টিক হয়ে উঠছেন। এরপরে 70 নির্বাচন আসছে, বঙ্গবন্ধু মুক্ত হয়ে গেছেন, 70 নির্বাচন দিতে বাধ্য হচ্ছে, কিন্তু ক্ষমতা আমাদেরকে দেওয়া হলো না, আমাদেরকে বসতে দেওয়া হলো না। কি আসলো? আমরা জানি
সেই রাতেই তার যে লিখিত ঘোষণাপত্র স্বাধীনতা সেটি কিন্তু আমি এখানে দিয়েছি। এরপরে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের একটি দারুণ ব্যাপার যে যখন মুক্তিযুদ্ধের মিলিটারি যে জিপ আসছে ঠিক ওই সময় শামসুর রহমান ভেতর থেকে দেখছে কুকুর ঢেউ ঢেউ করে সেই জিপের দিকে এগিয়ে যাচ্ছে। তার ভেতর থেকে মনে হচ্ছে যে কুকুরের থেকেও আমার বাড়ি মনে হয় অমর, বা কুকুর যেভাবে প্রতিবাদ করছে আমি শামসুর রহমান তো সেই প্রতিবাদ করতে পারছি না, শুধু তুমি লিখে দিলে বলছেন পথের কুকুর দেখি বারংবার ঢেউ যাচ্ছে জলপাইগুড়ি আমি জিপিয়ে ফেলি। জিপে সশস্ত্র সৈনিক প্রতিবাদ ভাবি যদি অন্তত হতাম আমি কুকুর কি কি ইমোশন হলে এই কথা বলতে পারে। মানুষের হলে কতটা সাংস্কৃতিক হলে এই কবিতা লেখা সম্ভব। এরপরে ৭৫ আসছে বঙ্গবন্ধুকে তার সপরিবারে নির্মমভাবে হত্যা করা, এগুলো বাংলাদেশের ইতিহাস। আমি বাইরে কোনো কথা বলছি না, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে শামসুর রহমানকে কানেক্ট করছে। শামসুর রহমানের কবিতা আসলে বাংলাদেশের রাজনীতির এক খণ্ড তৈরি। রাইট। এরপরে কি এসছে ইন্টারনেট অধ্যাদেশ, এর থেকে কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে বলা মানে আর মনে হয় না, হবেও না। যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার পরিবারকে হত্যা করা হলো, বিচার করা লাগবে। অদ্ভুত ব্যাপার। এই দেশ এই দেশে হয়েছে ছিল। এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলা যায়নি। শামসুর রহমান কবিতায় বলছে, আড়ালে বিনা করি একা একা হতার্থ পিতা, তোমার জন্য প্রকাশ্যে শোক করাটা অপরাধ। যেমন আজ বলা যাচ্ছে না। আমার সকল স্বপ্নেও তুমি নিষিদ্ধ, আজ তোমার কবিতা একই বিরুদ্ধার করে। শামসুর রহমান পুরোটাকে ছেড়ে কথা বলছেন। এরপরে আমরা দেখেছি অনেক ঘটনা ঘটেছে। জেনারেল জিয়াকে হত্যা করা হয়েছে, তারপরে সামরিক ঘোষণার ভেতর দিয়ে জেনারেল এরশাদ এসছেন এবং এরশাদকে শামসুর রহমান উদ্ভট বলেছিল যে আমরা কি এই ধরনের সামরিক শাসন থাকার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলাম? নিশ্চয় না। তাহলে এই সব এরা এসছে এবং এদের পিঠের উপরে বাংলাদেশ এখন চলছে। বলছে ধোঁয়া ফুটে দিকে চলেছে স্বদেশ, মুক্তিযুদ্ধ ফিরা নাই, মুক্তিযুদ্ধ হায় বৃথা যায় বৃথা যায় বৃথা যায়। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই চেতনা শেষ হয়ে গেছে। মানে একটা হতাশা নিয়ে চলে গেছে। এরশাদও তাকে ছেড়ে কথা বলেনি। এরশাদ এগুলো মানে এরশাদ নিয়ে যখন তিনি কথা বলছেন, এরশাদ নিশ্চয়ই তাকে আদর করবেন না। তাকে একটা বৈরী পরিবেশের ভিতর দিয়ে যেতে হয়েছে এবং এই বৈরী পরিবেশে তিনি ঘোষণা করেছেন, আমার কবিতা আমি ঘোষণা করছি, কখনো স্বৈরাচারী শাসক, নষ্ট মন্ত্রী, দুষ্ট রাজনীতিবিদ, কালোবাজারি আর চোরাচালানিদের সঙ্গে ফুলের তোড়া সাজানো এক টেবিলে জিয়ার টেবিলে প্রবল অনাগ্রহী, বরং গরিব গেরস্তের ঘরে ভাগ করে খাবে চিড়েদু। জেনে রাখুন আমার কবিতা পুলিশের লাঠি আর বন্দুকের উদ্যত নল দেখে জেনে না সম্ভব। কি সাহসী হচ্ছে এটা শামসুর রহমান সম্ভব হয়েছে। শামসুর রহমান সারা জীবন বাংলাদেশকে ভালোবেসেছিলেন, অকৃত্রিম বাংলাদেশকে ধারণ করেছিলেন এবং তিনি এই যে অন্তর্মুখী থেকে, এই যে নস্টালজিক থেকে সামষ্টিক মানুষের ভিতরে গেলেন, এটি তিনি তার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত দেখেছেন। আমি সে কারণে বলেছি শামসুর রহমান জন্মভূমি বাংলাদেশের হৃদয়ে ধারণ করেছিলেন, অকৃত্রিমভাবে আত্মমগ্ন নস্টালজিক চেতনা থেকে সামষ্টিক চেতনার কাব্যপথে শামসুর রহমান কখনো কবিতার স্থান থেকে বিচ্যুত হননি এবং আমৃত্যু এখানে অবস্থান ছিল তার। আমার এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা আমাদের মনে হতেই পারে শামসুর রহমান কোনো রাজনৈতিক হয়ে গেছেন, শামসুর রহমান কোনো বিশেষ কোনো দলের হয়ে গেছেন, ব্যাপারটি কখনোই না। শামসুর রহমান বলেছেন যে আমি কেবল বাংলাদেশের রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশের রাজনীতির ইতিহাস, সেই ইতিহাস থেকে আমি আমার কবিতার উপাদান সংগ্রহ করেছি। আমি কোনো রাজনৈতিক দলের না, আমি কোনো কারো পকেটের আমি ঢুকিনি। কাজেই আমি বাংলাদেশকে ভালোবেসেছি, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের মানুষের জন্য আমি আমার কবিতা লিখেছি। এই ব্যাপারটি আসলে আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল। আমাদের এই ব্যাপারটা সামনে